হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার তোমাদের সামনে লাইভ ক্লাস নিতে এলাম। তো আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ নিয়ে। তো আলো এই জিনিসটা কিন্তু আমরা প্রতিদিনই নানান ভাবে আমরা এর উপকারটা পেয়ে থাকি। যেমন এই মুহূর্তে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আলো না থাকলে কিন্তু সেই কাজটা হতো না। তো তোমরা যারা বাসায় বসে থেকে লাইভ স্ক্রিনে আমাকে দেখছো, তারা কিভাবে দেখছো? স্ক্রিন থেকে আলো তোমাদের চোখে এসে পৌঁছাচ্ছে এবং দেখার অনুভূতিটা তৈরি হচ্ছে, ফলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো এরকম করে আমরা যত কিছুই দেখি না কেন, সব দেখার কাজ হচ্ছে আসলে আলোর মাধ্যমে। তো আজকে আমরা সেই আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করব। তো আমরা এক্ষুনি আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো সবসময় আমরা যেটা করে থাকি সেটাই এখনো করব আবারও। সেটা হচ্ছে তোমরা যে যেখান থেকে লাইভ ক্লাসটা করছো, আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও যে আমি অমুক জায়গা থেকে এই ক্লাসটা করছি। আর তোমার বন্ধুদেরকে সাথে সাথে জানিয়ে দিতে পারো যে লাইভ ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। শেয়ার করতে পারো আমাদের ভিডিওটা এবং বন্ধুদেরকে কমেন্টে ট্যাগ করে দিতে পারো চাইলে, যাতে তোমার সাথে তোমার বন্ধুরাও এই ক্লাসটা উপভোগ করতে পারে। তো প্রথমে আমরা শুরু করব আলোর প্রকৃতি নিয়ে। তো দেখো, আমরা আলো এই জিনিসটাকে কি হিসেবে জানি? আলো আলো কি আসলে একটা তরঙ্গ, নাকি আলো আসলে একটা কণা? তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় যখন আমরা আলোর এই প্রকৃতিটা উদ্ধার করতে যাই, তখন কিছু নির্দিষ্ট পরীক্ষায় আলো এমন আচরণ করে যেন আলো একটা তরঙ্গ। এবং কেমন তরঙ্গ? সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আমি এটা যদি লিখি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আবার কোন কোন পরীক্ষায় আলো এমন আচরণ করে যেন সে একটা কণা। তো তখন আমরা আসলে আলোকে কি হিসেবে বিবেচনা করি? আমরা আলোকে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট বা ফোটন হিসেবে কল্পনা করি। ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট বা ফোটন হিসেবে কল্পনা করি। তাহলে কিছু কিছু পরীক্ষায় আলো তার এমন প্রকৃতি প্রকাশ করে যাতে করে মনে হয় যেন আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আবার কিছু কিছু পরীক্ষায় আলো এমন আচরণ করে যেন মনে হয় আলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট বা কণা, অর্থাৎ ফোটন হিসেবে আচরণ করে। তো আমরা এই আলো দিয়ে যেটা করি সেটা হচ্ছে আমরা প্রতিদিন যাই দেখি না কেন সবকিছু কিন্তু আমরা আলোর মাধ্যমে দেখি। তো একটা বস্তু আমরা কিভাবে দেখি? আমরা জিনিসপত্র দেখি আসলে হচ্ছে আলোর প্রতিফলনের ফলে। তো আলোর প্রতিফলনটা কি জিনিস সেটা আমরা একটু দেখে নিই। তো প্রতিফলন এই বিষয়টা আমরা যদি একটু বুঝার চেষ্টা করি, প্রতিফলন বা রিফ্লেকশন, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন এই জিনিসটা আমরা এখন একটু বুঝার চেষ্টা করব। ধরা যাক এটা হচ্ছে একটা উজ্জ্বল বস্তু বা আলোর উৎস। সব বস্তু কিন্তু আলোর উৎস নয়। যেমন একটা ইলেকট্রিক বাল্ব, এটা কিন্তু একটা আলোর উৎস। তাহলে এর থেকে কি বের হয়? এর থেকে আলো নির্গত হয়, আলো বের হয়। তো ধরা যাক এই বাল্বের সামনে আমরা একটা বস্তু রাখলাম। ধরা যাক আমরা এর সামনে এইরকম করে একটা বল রাখলাম, এটা হচ্ছে একটা বল। তো এই বলটা আমরা দেখতে চাই। যদি এই আলোটা না জ্বলে, তাহলে কিন্তু আমরা এই বলটা দেখতে পাবো না। আলোটা না জ্বললে আমরা বলটা দেখতে পাবো না, কারণ আমরা অন্ধকারে কি কিছু দেখি? আমরা অন্ধকারে আসলে কিছু দেখি না, কারণ অন্ধকারে, অন্ধকার মানে কি? আলোর অনুপস্থিতি, সেখানে আমাদের চোখে কোনো আলো এসে পৌঁছায় না। তো আমরা যদি এই বলটা দেখতে চাই, আলো দরকার হবে, এবং এই আলোটা সরাসরি এই লাইট থেকে এসে এই বলের গায়ে বাউন্স খেয়ে আমাদের চোখে আসে। এই যে আলোটা ধাক্কা খেয়ে আমাদের চোখে আসলো, এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। ধরো বাতাসের মধ্যে দিয়ে যখন এই আলোটা আসে, বাতাসকে যদি আমরা একটা সমসত্ব, অর্থাৎ সব জায়গায় সমান ঘনত্বের একটা মাধ্যম হিসেবে কল্পনা করি, তাহলে এই বাতাসের ভেতর দিয়ে যাওয়ার সময় আলোটা সরল পথে আসে। এসে যখনই অন্য একটা মাধ্যমে, অর্থাৎ এই বলটাতে বাধা পায়, তখন ধাক্কা খেয়ে সে আবার এই চোখের দিকে চলে আসে। তাহলে আমরা এই আলোটা যখন আমাদের চোখে ঢুকবে, তখন আমরা এই বলটাকে দেখার অনুভূতিটা পাবো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, আলোর উৎস থেকে একটা আলো এসে কোনো একটা কিছুতে ধাক্কা খেয়ে আবার আমার চোখে চলে আসছে, এই যে ঘটনাটা, ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যাওয়ার যে ঘটনাটা, এটাই হচ্ছে প্রতিফলন। তাহলে রিফ্লেকশন বা প্রতিফলন বলতে আমরা বুঝবো আলো একটা মাধ্যমের ভিতর দিয়ে যেতে যেতে অন্য আরেকটা মাধ্যমে যখন বাধা পায়, তখন কিছুটা আলো আবার প্রথম মাধ্যমে ধাক্কা খেয়ে ফিরে আসে।
এই ঘটনাটাকেই আমরা বলবো প্রতিফলন বা রিফ্লেকশন। এখন প্রতিফলন বা রিফ্লেকশন কিরকম কিরকম হতে পারে, আমরা যদি প্রতিফলনের প্রকার চিন্তা করি তাহলে হবে এরকম। যদি আমরা খুব চকচকে সমতল কোনো সারফেস নেই, যেমন হচ্ছে আয়না বা সমতল দর্পণ। আয়না আমরা সবাই চিনি, সবার বাসায় আয়না আছে। তো এই আয়না বা দর্পণ এর পৃষ্ঠটা খুবই চকচকে এবং মসৃণ, এবং এর পিছনে পারা লাগানো থাকে। ফলে এরকম পৃষ্ঠে আমরা যদি এই পৃষ্ঠটাকে সাইড থেকে দেখি তাহলে এরকম সমতল পৃষ্ঠ দেখব, এবং এই অংশে নিচে হচ্ছে পারা লাগানো থাকে, সিলভার্ড সাইড বা পারা লাগানো সাইড। তাহলে এখানে যখন আলো আসে তখন আলোর নিয়মিত প্রতিফলন হয়। তাহলে নিয়মিত প্রতিফলন জিনিসটা কি আমরা একটু দেখে নেই। ধরা যাক একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এই দর্পণ বা মিররে এসে পড়লো। তাহলে এই দর্পণ বা মিররে এসে একগুচ্ছ সমান্তরাল রশ্মি পড়লো। তাহলে এই রশ্মিগুলো প্রতিফলনের পরেও যদি পরস্পরের সমান্তরাল থাকে তখন তাকে বলা হয় নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন। তাহলে রেগুলার রিফ্লেকশন বা নিয়মিত প্রতিফলন হওয়ার জন্য কি দরকার? দরকার হচ্ছে এরকম সমতল চকচকে সারফেস, যেখানে আলো প্রতিফলনের সূত্র মেনে যখন প্রতিফলিত হয় তখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরেও পরস্পরের সমান্তরাল থেকে যায়। তাহলে এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এছাড়া আরো এক ধরনের প্রতিফলন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। সেটা কিরকম হয়? সেটা যদি এব্রো থেব্রো বা উঁচু নিচু সারফেসে আলো পড়ে তখন হয়। সত্যিকার অর্থে বেশিরভাগ সারফেস কিন্তু উঁচু নিচু বা এব্রো থেব্রো। তখন এখানে যখন সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে তখন যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এরকম। এই পয়েন্টে যখন আলো এসে পড়ে এটা ধাক্কা লেগে এদিকে চলে গেল, এই পয়েন্টে যখন আলো আসলো সেটা ধাক্কা লেগে এখানে ফেরত আসলো, আবার এই পয়েন্টে লেগে আলোটা হচ্ছে এদিকে চলে গেল। তাহলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি প্রতিফলনের পরে আর নিজেরা নিজেরা সমান্তরাল না থাকে তখন তাকে বলা হয় অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন। তাহলে ডিফিউজড রিফ্লেকশন আমরা কোথায় দেখি? যেমন ডিফিউজ রিফ্লেকশন আমরা দেখি হচ্ছে নরমালি যখন আমরা কোনো বস্তু বা অবজেক্টকে দেখি তখন কিন্তু আসলে এখানে ডিফিউজড রিফ্লেকশন হয়। অর্থাৎ যে উৎস, আমার চারপাশে অনেকগুলো আলোক উৎস আছে, এখন সেখান থেকে এই ডাস্টারটার উপরে আলো পড়ে ডিফিউজড রিফ্লেকশন হচ্ছে, ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে, হয়ে হয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। ফলে আমি এদিক থেকে তাকালেও এই ডাস্টারটাকে দেখতে পাই, কারণ এদিকেও কিছু আলো আসে। আবার আমি যদি এদিক থেকে তাকাই তখনও কিন্তু আমি ডাস্টারটাকে দেখতে পাবো, কারণ এদিকেও কিছু আলো আসে। এবং তোমরাও কিন্তু এখন ডাস্টারটাকে দেখতে পাচ্ছ, কারণ ক্যামেরার দিকে কিছু আলো যাচ্ছে। ওই আলোর উৎস থেকে এসে প্রতিফলিত হয়ে ক্যামেরার দিকে কিছু আলো যাচ্ছে, তাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আয়নায় একদম ঠিক নির্দিষ্ট দিকে না তাকালে কি বস্তু দেখা যায়? যায় না, কারণ আয়নায় নিয়মিত প্রতিফলন হয় এবং আমরা দেখেছি আলোক রশ্মি একটা নির্দিষ্ট পথ অনুসরণ করে। তাই আয়নায় তাকালেই সবসময় তুমি তোমার প্রতিবিম্ব দেখতে পাবে না। আয়নায় সামনে এসে মুখোমুখি দাঁড়ালে তখন তুমি তোমার প্রতিবিম্বটা দেখতে পাবে। তাহলে এই যে প্রতিফলনের কথা বলতে বলতে আমি নতুন একটা শব্দ উচ্চারণ করলাম, সেটা হচ্ছে প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব জিনিসটা কি সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে প্রতিফলনের নিয়মটা বা প্রতিফলনের যে সূত্রটা সেটা একটু দেখে আসতে হবে। তাহলে আমি তোমাদেরকে একটা আয়না দেখাচ্ছি। এটা হচ্ছে একটা আয়না বা দর্পণ, এটা হচ্ছে আলোকে প্রতিফলিত করতে পারে। এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ এবং এটা হচ্ছে পারা লাগানো পৃষ্ঠ বা সিলভার্ড সাইড। তাহলে এই পারা লাগানো পৃষ্ঠ বা সিলভার্ড সাইডে এরকম মেটালের প্রলেপ দেয়া থাকে, যেটা এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি না, এই পাশে রং করা। এই পাশটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তাহলে যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি যদি সেই ক্যামেরাটা দেখাতে চাই, এটা হচ্ছে সেই ক্যামেরাটা। তাহলে যে ক্যামেরার মাধ্যমে ভিডিওটা হচ্ছে সেই ক্যামেরাটাই এখন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন হচ্ছে এবং প্রতিফলনের ফলে ক্যামেরাটা দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। তাহলে এই সমতল দর্পণে আমরা প্রতিফলনের নিয়মটা এখন ব্যাখ্যা করব।
ধরা যাক দর্পণটা এরকম অবস্থায় আছে, এরকম অবস্থায়, তাহলে তাকে দেখতে আমরা একটা দাগের মতো দেখবো, তাই না? তাহলে এই হচ্ছে মনে করো আমাদের দর্পণ, এই হচ্ছে আমাদের দর্পণ, এবং নিচের দিকটা হচ্ছে আমাদের সিলভার্ড সাইড বা পাড়া লাগানো সাইড, এই যে পারদের প্রলেপ দেয়া, তাহলে এটা হচ্ছে আমাদের সিলভার্ড সাইড। তাহলে এইখানে যে আলোটা এসে পড়বে, এই আলোক রশ্মিটাকে আমরা বলি আপতিত রশ্মি। ধরা যাক এর একটা আমরা নাম দেই, আমরা নাম দিলাম এ ও, এই রশ্মিটার নাম দিলাম এ ও, এবং এই বিন্দুতে এই তলের উপরে আমরা একটা লম্ব টানলাম, এই লম্বটাকে বলা হয় অভিলম্ব। তাহলে এই নরমাল লাইন বা অভিলম্ব এর সাথে আমাদের আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে তাকে বলা হয় আপতন কোণ আই বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। এরপর আলো এখানে ধাক্কা খেয়ে এদিকে চলে যাবে, ফিরে যাবে, তাহলে এই যে এরকম করে ফিরে যাচ্ছে, তাহলে ফিরে যাওয়ার সময় এই আলোটা এই অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে যায়, এই কোণটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা প্রতিফলন কোণ। তাহলে এবারে যে সূত্র দুইটির কথা আমি বলছিলাম, সেই সূত্র দুটি যদি আমরা বলি, সেটা হচ্ছে 1 নম্বর সূত্রটা হচ্ছে এই যে আপতিত রশ্মি এ ও, তারপর যে অভিলম্ব এটার আমরা একটা নাম দেই, আমরা নাম দিলাম ও এন, এবং যে প্রতিফলিত রশ্মি ধরা যাক ও বি, এটার নাম দিলাম, এরা সবাই একই সমতলে থাকবে। তাহলে একই সমতলে থাকবে এই কথাটার অর্থ কি একটু বুঝে নাও। সেটা হচ্ছে এই আলোটা যদি আমাদের এই বোর্ডের তল ঘেঁষে ঘেঁষে আসে, এই আলোটা যদি আমাদের এই বোর্ডের তল ঘেঁষে ঘেঁষে আসে, তাহলে এখানে রিফ্লেকশনের পরে এই তল ঘেঁষে ঘেঁষেই চলে যাবে। এই তল ঘেঁষে আসা আলো রিফ্লেকশনের পরে কখনো এদিকে আসবে না, কিংবা রিফ্লেকশনের পরে কখনো বোর্ডের ভিতরে ঢুকে যাবে না। যদি সে তল ঘেঁষে এসে থাকে তাহলে আবার এই তল ঘেঁষে চলে যাবে। তাহলে এই বোর্ডটা একটা সমতল, তাহলে এই যে আমি আপতিত রশ্মিটা আঁকলাম, তারপর এই অভিলম্বটা আঁকলাম, এবং যে প্রতিফলিত রশ্মিটা আঁকলাম, এরা সবাই একই প্লেন বা একই সমতলে থাকবে, অর্থাৎ এরা সমতলীয় বা কো-প্ল্যানার। এছাড়া আরেকটা সূত্র, সেটা হচ্ছে, আচ্ছা প্রথম সূত্রটা হচ্ছে এরা সবাই সমতলীয়, অর্থাৎ এ ও কমা ও এন কমা ও বি, এরা সবাই হচ্ছে সমতলীয়, একই সমতলে। আর আরেকটা হচ্ছে এই যে আপতন কোণ আই এবং এই যে প্রতিফলন কোণ আর, এরা দুইজনে সমান সমান, অর্থাৎ কোণ আই ইকুয়ালস কোণ আর। তাহলে এই দুইটা কোণ সব সময় সমান হয়। তাহলে অভিলম্বের সাথে যত কোণ করে আলোটা আসে, অভিলম্বের সাথে আবারও ঠিক ততটুকু কোণ করেই আলোটা চলে যায়। তাহলে আমরা প্রতিফলনের সূত্রটুকু দেখে ফেললাম। তাহলে এবারে আমি দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছো আমাদের ভিডিওতে, যেমন আমি দেখতে পাচ্ছি সোহেল খান, মনির হোসাইন, তারপর আমি দেখতে পাচ্ছি জসিম উদ্দিন, তারপর আমি দেখতে পাচ্ছি সামিউল আলম, তোমরা কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করে সাথে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি জসিমউদ্দিন বলেছে যে আয়নাটা আবার দেখাতে, তাহলে আমি আয়নাটা আবার দেখাচ্ছি। তো আমার হাতে একটা সমতল দর্পণ, একটা প্লেন মিরর আছে, সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে যা কিছু রাখা হয় আয়নায় তার রিফ্লেকশন দেখা যায়। যেমন আমি যদি এই ডাস্টারটাকে সামনে রাখি, তাহলে আমি আয়নায় এর রিফ্লেকশনটা দেখতে পাবো, ডাস্টারটাকে আবার দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ বা একটা প্লেন মিরর। তাহলে এবারে আমরা আবার আগের কথাটাই ফিরে আসি। আমরা প্রতিবিম্ব এই আইডিয়াটা নিয়ে কথা বলছিলাম, প্রতিবিম্ব বা ইমেজ। তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এখনকার আলোচনার টপিক হচ্ছে প্রতিবিম্ব। ওকে, তাহলে প্রতিবিম্ব বা ইমেজ এই জিনিসটা কি? কোনো উৎস থেকে বা কোনো বস্তু থেকে নির্গত আলো যদি প্রতিফলন বা প্রতিসরণের পর এমন ভাবে নির্গত হয়, অর্থাৎ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোথাও গিয়ে মিলিত হয় অথবা কোথাও থেকে আসছে বলে মনে হয়, তখন সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাহলে এভাবে মুখে কথাই বললে হয়তো সবকিছু বোঝা যায় না, তাহলে আমি এই জিনিসটা এঁকে বুঝাচ্ছি। যেমন ধরা যাক এটা হচ্ছে একটা মিরর বা আয়না, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ। তাহলে এখানে আমরা এক কাজ করি, একটা বস্তু রাখলাম, ছোট্ট একটা বিন্দু বস্তু। এই বিন্দু বস্তু থেকে সরাসরি আয়না বরাবর যদি একটা আলো যায়, অর্থাৎ লম্বভাবে, তাহলে কি হবে? লম্বভাবে আলো গেলে কিন্তু লম্বভাবেই ফিরে আসবে। কেন? একটু আগে আমরা দেখেছি যে আলোটা আসার সময়
অভিলম্বের সাথে যত ডিগ্রি কোণ করে আসে আবার তত ডিগ্রি কোণ করে ফেরত যায়। তাহলে অভিলম্ব তো এই বরাবরই, লম্বটা তো এই একই বরাবর, তাহলে অভিলম্বের সাথে সে 0 ডিগ্রি কোণ করে আসে এবং সেই 0 ডিগ্রি কোণ করেই আবার চলে যাবে। তাহলে যে আলোটা এই বরাবর আসলো সেই আলোটা এই বরাবর ফেরত চলে যাবে। এবার তাহলে এটা হচ্ছে ফেরত যাওয়া আলো। আর এখান থেকে এদিকেও আলো আসে ধরে নিচ্ছি, তাহলে আলোটা যদি এদিকে আসে তাহলে এই বিন্দুতে আমাকে একটা অভিলম্ব আঁকতে হবে, আঁকলাম। তাহলে এই কোণের সমান করে নিচেও আমরা একটা কোণ আঁকবো, তাহলে এই বরাবর হচ্ছে আলোটা চলে যাবে। তাহলে এটা হচ্ছে ফিরে যাওয়া রশ্মি বা প্রতিফলিত রশ্মি। এখন কেউ যদি এদিক থেকে দেখতে চায় জিনিসটাকে যে ব্যাপারটা কেমন হচ্ছে, তাহলে এই আলোটাকে সে এদিকে আসতে দেখবে আর এই আলোটাকে এদিকে আসতে দেখবে। তাহলে এদেরকে যদি আমরা পিছনের দিকে বাড়াই, এই দেখো যদি এদেরকে আমরা পিছনের দিকে বাড়াই তাহলে মনে হবে এই বিন্দুটা থেকে এই রশ্মিটা আর এই রশ্মিটা নির্গত হচ্ছে। তাহলে এদিকে চোখ রেখে দেখলে মনে হবে আলোটা এই বিন্দু থেকে বুঝি এই চোখের দিকে আসছে। তাহলে যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে এই দ্বিতীয় বিন্দুটাই হচ্ছে আমাদের এই প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এই বিন্দুটা যদি হয় এ, এটার নাম দিলাম আমরা এ প্রাইম, মাঝের এই বিন্দুটার নাম দিলাম আমরা ও, আর এটার নাম আমরা দিতে পারি বি। তাহলে এখান থেকে চাইলে এটাও দেখানো যায় যে এই বিন্দুটা যতটুকু সামনে, প্রতিবিম্বটা আয়নার ঠিক ততটুকু পিছনে তৈরি হবে, এটা চাইলে এখান থেকে দেখানো যায়। যেমন আমরা যদি এই ত্রিভুজটা নেই, আমরা হচ্ছে ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা যদি আমরা নেই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ লম্ব ভাবে আসে। তাহলে এটাও তো এই পাশেরটাও তো 90 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এ ও বি তে আমরা দেখতে পাচ্ছি কোণ এ ও বি ইকুয়ালস 90 ডিগ্রি। ওকে, আর এখানে যে কোণে আপতিত হচ্ছে আলোটা এই কোণটাকে আমরা নাম দিলাম আই, আর যে কোণে চলে যাচ্ছে সেটার নাম দিলাম আর। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা তো লম্ব আর এটাও লম্ব, তাহলে এই রশ্মিটা, এই লাইনটা, এই অভিলম্বটা আর এই লাইনটা এরা সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, অনুরূপ কোণ, তাহলে এটাও হবে আর। আবার এই লাইনটা সমান্তরাল এবং এই মাঝের লাইনটা হচ্ছে এবি লাইনটা হচ্ছে এদের ছেদক, তাহলে একান্তর কোণ হিসেবে আই এর সমান করে এটাও হবে আই। তাহলে আমরা আরেকটা জিনিস কিন্তু এখানে পেয়ে গেলাম, এখানে যেহেতু আই আর আর সমান সমান আপতন কোণ আর প্রতিফলন কোণ, তাহলে এই কোণ আর এই কোণটা কিন্তু সমান সমান। তাহলে আমরা এই জিনিসগুলো এখানে লিখে ফেলতে পারি, যেমন ত্রিভুজ এ প্রাইম, এই যে এ প্রাইম ও বি, এ প্রাইম ও বি, এখানে কি হচ্ছে, এইখানেও আমরা দেখতে পাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি, কোণ এ প্রাইম ও বি ইকুয়ালস 90 ডিগ্রি। তারপর আবার দেখতে পাচ্ছি এই কোণ আর এই কোণ সমান, তাহলে চলে আসবে এই কোণ ও এ বি, আর এই যে এটা ওই পাশে ও এ প্রাইম বি, ও এ প্রাইম বি। তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ, দুইটা ত্রিভুজের দুইটা করে কোণ আমি সমান সমান পেয়ে গেলাম, এটা 90 এটা 90, এটা সমান এটা। আবার দুইটা ত্রিভুজের এই ওবি বাহুটা কমন, ওবি কমন বা সাধারণ বাহু, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় সেখান থেকে আমি লিখতে পারি এইটা আর এইটা সমান, এই দুই বাহু সমান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি আর হচ্ছে ত্রিভুজ এ প্রাইম ও বি সর্বসম। তাহলে আমরা লিখতে পারি এ ও ইকুয়ালস ও এ প্রাইম, অর্থাৎ বস্তু যত সামনে বিম্ব তত পিছনে। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। তো এরকম করে আমরা একটা বিন্দুর যেমন বিম্ব আঁকতে পারি তেমনি আমরা একটা বিস্তৃত বস্তুরও প্রতিবিম্ব আঁকতে পারি। তাহলে আমাদের এর পরের কাজ হবে বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব আঁকা। তো এর মাঝে আমি একটু দেখে নেই আর কে কে আমাদের এখানে কমেন্ট করেছো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাহবুব কমেন্ট করেছো, নাহিন কমেন্ট করেছো, তারপর সামিউল আলম কমেন্ট করেছো, তারপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকে কমেন্ট করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি যে একজন কমেন্ট করেছো যে আলো জিনিসটা কি। তো আলো আসলে এক প্রকার শক্তি, যেটা আমাদের কাছে বিভিন্ন পরীক্ষায় তরঙ্গ আকারে ধরা দেয়, আবার কোন কোন পরীক্ষায় কণা আকারে ধরা দেয়। আর আরেকটা কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন কালার যে দেখি, রং, সেটা কিভাবে আমরা দেখি। তাহলে এই জিনিসটা আমি মাঝে একটু বলে নেই, তারপরে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব।
যেমন আমার সামনে আমরা দুই রঙের দুইটা বস্তু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে হলুদ। তাহলে আমরা এই যে দুইটা আলাদা রঙের বস্তু দেখতে পাচ্ছি সেটা কেন? সেটা হচ্ছে আমরা যে সাদা রঙের আলো দেখে থাকি, সাদা আলো, এই সাদা আলোর মধ্যে আসলে অনেকগুলো রং মিশ্রিত থাকে। আমরা রংধনুর কথা যে বলি, বেনিয়া সহকলা 7টি রং, সে সবই কিন্তু এই সাদা আলোর মধ্যে একত্রে থাকে। তাহলে এর মধ্যে আবার যদি তুমি মৌলিক রং জানতে চাও, তাহলে আলোর বেলায় মৌলিক রং হচ্ছে 3টি। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল। এই লাল, সবুজ, নীল এরা হচ্ছে মৌলিক রং। তাহলে এই মৌলিক রংগুলোর বিভিন্ন কম্বিনেশনে বিভিন্ন রং তৈরি হয়। তাহলে এই যে এখানে একটা নীল বস্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই বস্তুটাকে আমরা নীল দেখি কেন? এর কারণ হচ্ছে এর উপর যখন সাদা আলো এসে পড়ে তখন সে কেবলমাত্র নীল রং ছাড়া অন্য সব রং শোষণ করে নেয়। যদি শোষণ করে নেয় তাহলে বাকিগুলো এর মধ্যে আটকে গেল, শুধু নীল রংটাকে সে শোষণ করে না, ছেড়ে দেয়। তাহলে নীল আলোটা আমার চোখে আসবে এবং আমি এই বস্তুটাকে নীল দেখব। তাহলে এই বস্তুটা কি করে? এই বস্তুটা হচ্ছে হলুদ রং ব্যতীত, হলুদ আসলে দুইটা মৌলিক রঙের সমন্বয়ে তৈরি, নীল এবং সবুজ। তাহলে আমরা একত্রে যদি যৌগিক রং হিসেবে হলুদ বলি, তাহলে সে হলুদ রঙের আলো ব্যতীত অন্য সব রঙের আলোকে শোষণ করে রাখে এবং হলুদ আলোটাকে ছেড়ে দেয়। তাই এই বস্তুতে সাদা আলো এসে পড়লে হলুদটাই কেবল আমার চোখে আসে, বাকিগুলো আর আসে না। তাহলে আমরা এই বস্তুটাকে হলুদ হিসেবে দেখে থাকি। তাহলে এবারে আমরা আমাদের পরবর্তী টপিকে যেতে পারি, সেটা হচ্ছে বিস্তৃত বস্তুর বিম্ব। কোথায়? সমতল দর্পণে। এরপরে আমরা অন্য আরেকটা আইডিয়াতে চলে যাব, সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে দেখো, সমতল দর্পণে আমরা বিস্তৃত বস্তুর বিম্ব এই জিনিসটা কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে ধরা যাক এই হচ্ছে আমাদের সেই সমতল দর্পণ এবং এর সামনে আমরা একটা কলম রাখলাম। ধরা যাক এই হচ্ছে আমাদের একটা কলম, তাহলে এটা হচ্ছে কলমের ক্যাপ। এই এরকম একটা কলম রাখলাম। তা আমরা এর প্রতিবিম্ব এখন দেখব কিভাবে। তাহলে যে আলোটা সরাসরি এই যে এখান থেকে এই পয়েন্টে এসে পড়লো, সেটা এই অভিলম্বের সাথে সমান সমান কোণ করে এদিকে চলে যাবে। আবার আরেকটা আলো ধরা যাক এখান থেকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়লো, তাহলে এই অভিলম্বের সাথে একই অ্যাঙ্গেল করে এটা আবার এদিকে চলে যাবে। তাহলে আমরা যদি এটা দেখার চেষ্টা করি, মনে হবে আলোটা এই জায়গা থেকে আসছে। এটাকে যদি আমরা পিছনে বাড়াই তাহলে মনে হবে এই জায়গা থেকে আসছে। এই যে আমরা পিছনে বাড়িয়ে একটা জায়গায় মেলাচ্ছি, যাতে চোখে দেখলে মনে হয় যে এরকম জায়গা থেকে আলোটা আসে, এই ধরনের যে বিম্ব, এই বিম্বটাকে বলা হয় অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব। তাহলে অবাস্তব বিম্ব বা ভার্চুয়াল ইমেজ, এই বিষয়টা হচ্ছে এমন যে এখানে চোখ রেখে দেখলে মনে হবে আলোটা এই পয়েন্ট থেকে আসছে, কিন্তু আসলে আলোটা এই পয়েন্ট থেকে কিন্তু আসে নাই। তাহলে আলোটা কি করছে? আসলে আসলে এই পয়েন্ট থেকে আলোটা নির্গত হয়ে আয়নায় রিফ্লেকশনের ফলে আমার চোখে এসে পৌঁছাচ্ছে, এরকম করে এরকম করে। তাহলে সেটাকে পিছনে বাড়ালে মনে হয় যে এইখান থেকে আসছে। তাহলে এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। একইভাবে এই পয়েন্টের জন্য আমরা একটা ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারবো। ধরা যাক এই পয়েন্ট থেকে লাইট রিফ্লেক্ট হয়ে এইভাবে আসে, এই যে এখানে এসে এই অভিলম্বের সাথে একই কোণ করে এখানে চলে যায়, তাহলে এটা আরেকটা রিফ্লেকশন। তারপর হচ্ছে আরেকটা লাইট যদি আমরা এখান থেকে ফেলি এইরকম করে, তাহলে সেটা হচ্ছে এইটার সাথে রিফ্লেক্ট হয়ে এদিকে চলে যাবে, এরকম করে চলে যাবে। তাহলে এই দুইটাকে যদি আমরা পিছনে, তাহলে এমন একটা জায়গায় মিলিত হবে মনে হবে যে আলোটা এইখান থেকে আসছে। তাহলে এই মাথা আর পা এই দুইটার যদি আমরা অবস্থান পেয়ে যাই, তাহলে আমরা কলমটাকে আয়নার দিকে তাকালে এই জায়গায় এরকম করে দেখব। তাহলে এটা আমি ডট ডট লাইন দিয়ে আঁকলাম এইটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে অবাস্তব বিম্ব। তুমি যদি হিসাব করো তাহলে দেখতে পাবে কলমটা ঠিক আয়নার যতটুকু সামনে, বিম্বটা তৈরি হবে আয়নার ঠিক ততটুকু পিছনে। তো এরকম করে একটা বিস্তৃত বস্তুর বিম্ব আমরা একটা সমতল দর্পণে তৈরি করতে পারি। তাহলে এই সমতল দর্পণে প্রতিফলনের ফলে কি কি ঘটনা ঘটে, আর বা আমরা এ দিয়ে আর কি কি তৈরি করতে পারি। যেমন তুমি যদি এক কাজ করো, দেখো আমরা এখান থেকে মজার একটা জিনিস করব, তাই মনোযোগ দিয়ে খেয়াল করো এবং বন্ধুদেরকেও ডেকে দেখাতে পারো এরপরে যে জিনিসটা দেখবো সেটা দেখার জন্য। সেটা হচ্ছে একটা আয়নার সামনে যদি আরেকটা আয়না রাখা হয় তখন কিন্তু পর্যায়ক্রমিক প্রতিফলন হয়। অর্থাৎ তুমি যদি এইখানে একটা বস্তু রাখো তাহলে সেটার বিম্ব যেমন এইখানে তৈরি হবে, ঠিক তেমনি এই বিম্বের বিম্ব আবার এখানে তৈরি হবে।
এই বিম্বটা এখান থেকে এত দূরে, তাহলে এখানে আবার এত দূরে আরেকটা বিম্ব তৈরি হবে, এই বিম্বের বিম্ব তৈরি হবে, অর্থাৎ একটার পর একটা রিফ্লেকশন হতে থাকবে। তার মানে সামনাসামনি আয়না রাখলে একটার পর একটা পর্যায়ক্রমিক রিফ্লেকশন হতে থাকে। তোমরা অনেকে হয়তো খেয়াল করেছো যে সেলুনে যখন চুল কাটতে যাও তখন তোমার সামনে একটা আয়না থাকে, আবার পিছনে একটা আয়না থাকে। তো দুইটা আয়নার দিকে তাকালে মনে হয় তোমাকে অসংখ্যবার সেই আয়নার মধ্যে রিফ্লেকশনে দেখা যাচ্ছে, ইনফাইনাইট রিফ্লেকশন হয়, অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরি হয়। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যদি একটা 3 কোণা পাইপের ভেতর 3টা আয়না ঢুকিয়ে নেই এবং তার সামনে কিছু পুঁতি কিংবা কাগজের টুকরা এগুলো রেখে নাড়াচাড়া করি, তাহলে বিভিন্ন প্যাটার্ন তৈরি হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যালাইডোস্কোপ। তাহলে দেখো আমি তোমাদেরকে ক্যালাইডোস্কোপটা এখন দেখাচ্ছি। তাহলে এটা ঘুরালে যাই থাকুক না কেন ভিতরে, এটা হচ্ছে বারবারে 3 পাশের দেয়ালে বারবারে বারবারে প্রতিফলন হয়। তাহলে বারবারে প্রতিফলন হওয়ার ফলে এরকম বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। তাহলে আশা করি তোমরা প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছ। পিছনে একটা লাইট জ্বালিয়ে নিলে অবশ্য আরো ভালো দেখা যেত। তাহলে দেখো এরকম করে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এই যন্ত্রটাকে বলে হচ্ছে ক্যালাইডোস্কোপ। তো আশা করি সবাই দেখতে পেয়েছো। ক্যালাইডোস্কোপ তোমরা খুব সহজেই তৈরিও করে নিতে পারবে। 3 টুকরা ছোট ছোট আয়না এরকম কাগজের মধ্যে এরকম ত্রিকোণাকৃতির করে নিয়ে সামনে আরেকটা টুকরার মধ্যে ছোট ছোট কাগজের টুকরা পুঁতি এগুলো দিলে হচ্ছে এরকম বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়। তাহলে এটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। ওকে, তোমরা ক্যালাইডোস্কোপ দেখলে এরপর আরো একটা আইডিয়ার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ এটার নাম অনেকেই শুনেছো, সবাই হয়তো দেখোনি। পেরিস্কোপ জিনিসটা কি একটু বলি। পেরিস্কোপের ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরা যাক তুমি এখানে আছো, তোমার সামনে একটা উঁচু দেয়াল, তাই ওই উঁচু দেয়ালের ওই পাশে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, তোমার পক্ষে এর উপর দিয়ে দেখাটা সম্ভব না। তো তাহলে তুমি কিভাবে দেখবে ওই উঁচু দেয়ালের ওই পাশে কি হচ্ছে? সেই ক্ষেত্রে একটা পেরিস্কোপ তোমাকে হেল্প করতে পারে। তাহলে পেরিস্কোপটা কিভাবে তৈরি হয় সেটা আমি এখানে একটু এঁকে নিচ্ছি। পেরিস্কোপে যেটা থাকে সেটা হচ্ছে লম্বা একটা বডি থাকে, এটা হচ্ছে পেরিস্কোপের মেইন বডি। তাহলে এই বডির মধ্যে কি থাকে? এই বডির মধ্যে হচ্ছে 2টা আয়না বা মিরর থাকে। সেই আয়না বা মিররটা কিরকম করে থাকে? একটা মিরর থাকে হচ্ছে এইরকম করে, অর্থাৎ বডির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। আরেকটা মিরর থাকে উপরে, এই মিররের সাথে ঠিক ঠিক সমান্তরালে, অর্থাৎ সেটাও উপরের অংশে এই বডির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই অংশটা খোলা। তাহলে খোলা বোঝানোর জন্য আমি এখানে একটা পাইপ দিয়ে দিচ্ছি আর এখানে একটা পাইপ দিয়ে দিচ্ছি। তাহলে এরকম হলে আসলে কি হয়? ধরা যাক এইখানে কোনো একটা অবজেক্ট, যদি এখানে কোনো একটা অবজেক্ট থাকে, তাহলে এই অবজেক্ট থেকে যখন লাইট আসবে, লাইট এসে এখানে প্রতিফলিত হয়ে সোজা নিচে নেমে যাবে, আবার এইখানে প্রতিফলিত হয়ে তোমার চোখে চলে আসবে। আবার আরেকটা রশ্মিও যদি আসে, সেটাও এখানে প্রতিফলিত হয়ে সোজা নিচে নেমে আসবে এবং এখানে প্রতিফলিত হয়ে আবার তোমার চোখে চলে আসবে। তাহলে এই অবজেক্ট বা এই বস্তুটা থেকে সরাসরি তোমার চোখে আলো না আসলেও 2বার আয়নায় প্রতিফলিত হয়ে তোমার চোখে আসবে। তাহলে এটা আয়না বোঝানোর জন্য আমরা এখানে এই দাগগুলো দিয়ে দিলাম, বুঝাচ্ছি যে ওইটা হচ্ছে সিলভার সাইড বা পাড়া লাগানো সাইড। তাহলে এবার আমরা এই পেরিস্কোপটা হচ্ছে তোমাদেরকে দেখাতে চাই। তাহলে বন্ধুদেরকে ডেকে নিয়ে এক্ষুনি বসে যাও, আমরা পেরিস্কোপটা দেখি। এই হচ্ছে আমাদের সেই পেরিস্কোপ। তাহলে এই ছবিটার সাথে এটার মিল কোথায়? এই যে 45 ডিগ্রি একটা অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের উপরের আয়নাটা, ভিতরে আছে। আর এই যে নিচে আরেকটা 45 ডিগ্রি মতো অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই নিচের আয়নাটা। তাহলে এই যে ভিতরে আয়নাটা দেখা যাচ্ছে, তাহলে এর সাহায্যে আমরা দূরবর্তী কোনো বস্তুকে, অর্থাৎ দেয়ালের উপর দিয়ে কোনো একটা কিছু থাকলে সেটাকে আমরা দেখতে পাবো। তাহলে আমি এখন একটা কাজ করি, আমি এইরকম করে এখানে একটা অবজেক্ট এঁকে ঢেকে রাখবো। তাহলে সেটা যদি ঢেকে রাখি তাহলে তো দেখা যাবে না, কিন্তু এটা দিয়ে যদি আমি দেখার চেষ্টা করি উপর দিয়ে, তাহলে ইজিলি দেখা যাবে। তাহলে এইরকম একটা ব্যাপার ঘটানোর চেষ্টা করা যায়। তাহলে দেখো, ধরা যাক এইখানে আমি একটা অবজেক্ট রাখলাম যেটা হচ্ছে অনেক উঁচুতে। মনে করো এখানে কোন একটা অবজেক্ট আমি রাখলাম যেটা হচ্ছে অনেক উঁচুতে। তাহলে এই অবজেক্টটা তোমরা ধরো দেখতে পাবে না। এরকম ধরা যাক এইখানে কোন একটা অবজেক্ট থাকলে দেখা যায় না, মনে করে নাও আসলে তো তুমি দেখতে পাচ্ছ এখন। তাহলে এই অবজেক্টটা মনে করো তুমি আসলে দেখতে পাও না, তোমার হাইট মনে করো এতটুকু, এতটুকু হাইট থেকে তুমি দেখতে পাও না। এবার যদি পেরিস্কোপটার সামনে ধরি, তাহলে দেখো এই যে এখানে এই আয়নার ভিতরে দেখতে পাচ্ছ, এই আয়নার ভিতরে এই যে নিচের আয়নাটায় উপরের ছবিটা দেখা যাচ্ছে, উপরের বলটা দেখা যাচ্ছে।
নিচের আয়নাটায় উপরের বলটা দেখা যাচ্ছে। আমি এখানে একটু যদি লাইট দেই তাহলে আরেকটু ক্লিয়ার দেখা যাবে। এই যে নিচের আয়নায় উপরের বলটা দেখা যাচ্ছে। যারা যারা দেখতে পেয়েছো তারা কমেন্ট করে জানিয়ে দাও বলটা দেখেছো কিনা। আচ্ছা, তাহলে আমি যদি এখন পেরিস্কোপটাকে আবার সরিয়ে ফেলি তাহলে ওই যে উপরের বলটা আবার দৃশ্যমান হচ্ছে। তাহলে এই বল থেকে আলো এসে এই পেরিস্কোপের ভিতর দিয়ে এসে এইভাবে নির্গত হচ্ছিল এবং তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছিলে। তাহলে এটা হচ্ছে একটা পেরিস্কোপ। তাহলে এই পেরিস্কোপে যদি এদিক থেকে লাইট আসে সেটা রিফ্লেকশন হয়ে প্রথমে নিচে নামে, তারপর এই দিক দিয়ে আবার নির্গত হয়। তাহলে এখানে যদি কোনো দেয়ালও থাকে বা প্রতিবন্ধকতা থাকে, তারপরেও এইখানে রাখা বস্তুটা তুমি ঠিকই এখান থেকে চোখ মেলে দেখতে পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের পেরিস্কোপ। তাহলে এরকম করে একটা দর্পণে আমরা প্রতিফলনকে কাজে লাগিয়ে এরকম প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে পারি। পেরিস্কোপ আর কোথায় ব্যবহার হয়? পেরিস্কোপ আসলে ব্যবহার করা হতো সাবমেরিনে। মনে করো এটা হচ্ছে তোমার সাবমেরিন। এই সাবমেরিনটা নিয়ে তুমি পানির নিচে গেলে, তো এখন পানির উপরের কোন একটা কিছু দেখার তোমার প্রয়োজন পড়লো, তাহলে সাবমেরিনের ভিতর থেকেই তুমি কিন্তু পানির উপরের জিনিসটা দেখে ফেলতে পারবে। কিরকম করে? এইখানে এরকম একটা পেরিস্কোপ থাকে যেটা পানির উপরে উঠানো যায় এবং তার নিচের মাথা থাকে সাবমেরিনের ভিতরে। তাহলে সাবমেরিনের ভিতরে থাকা অবস্থায় তুমি যদি এখানে বসে থাকো এবং চোখ পেতে রাখো এখানে, তাহলে দেখতে পাবে যে পানির উপর দিয়ে কি কি হচ্ছে না হচ্ছে। ধরা যাক এখানে যদি ছোট্ট একটা নৌকা থাকে, তুমি সেটা সাবমেরিনের ভিতরে বসেই দেখে ফেলতে পারবে যে এখানে সামনে একটা নৌকা। তাহলে এই কাজে এই পেরিস্কোপটা ব্যবহার করা যায়। আবার কাজ শেষ হয়ে গেলে চাইলে পেরিস্কোপটা টান দিয়ে নামিয়ে সাবমেরিনের ভিতরে রেখে দেওয়া যায়। তো এটা পেরিস্কোপের একটা ব্যবহার, যে সাবমেরিনে পেরিস্কোপ ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমরা প্রতিফলনের অনেকগুলো ব্যবহার দেখলাম। আরো একটা ব্যবহার তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে ধরো পাহাড়ি বিপজ্জনক রাস্তা, এইরকম করে ঘুরে ঘুরে যাচ্ছে রাস্তা, এইরকম করে ঘুরে ঘুরে যাচ্ছে। তো এইখানে যদি কোনো একটা গাড়ি থাকে, সে কিন্তু দেখতে পাবে না যে বাঁকের এই পাশে আরো কোনো গাড়ি আছে কিনা। এই গাড়িটা যদি এখানে অনেক বেগে চলে আসে, এই গাড়িটাও যদি বেশি বেগে চলে আসে, এরা কিন্তু এসে মুখোমুখি সংঘর্ষ হবে, ধাক্কা খাবে। তো এইরকম বাঁকের জায়গায় আমরা এরকম বড় সড়ো আয়না ফিট করে রাখতে পারি বা প্রতিফলক পৃষ্ঠ ফিট করে রাখতে পারি, যাতে এই গাড়িটা প্রতিফলন থেকে এই গাড়িটার অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে যায়। তাহলে এই গাড়ি এই গাড়িকে দেখতে পাবে এবং এই গাড়ি এই গাড়িকে দেখতে পাবে। ফলে কিন্তু দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে যেতে পারবো। তো এভাবে চাইলে প্রতিফলন কাজে লাগিয়ে এই কাজগুলো করা যায়। এরপর আমরা আসতে পারি হচ্ছে গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিররে। তাহলে আমরা স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণে যাওয়ার আগে আরেকবার একটু কমেন্ট গুলো দেখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরো অনেকে কমেন্ট করেছো এবং অনেকে ধন্যবাদ জানিয়েছো এই জিনিসগুলো দেখানোর জন্য। অনেকে হচ্ছে পেরিস্কোপটা আগে দেখোনি, অনেকে হয়তো আবার দেখেছো বা তৈরি করেছো। যেমন মিনা আক্তার লিখেছো যে পেরিস্কোপটা দেখে খুব মজা লেগেছে। তারপর সামিউল আলম লিখেছো যে প্রতিফলনের ব্যবহার হয় পাহাড়ি রাস্তায়। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় ব্যবহার হয়। তারপর মনির হোসেন আরো লিখেছো যে ভিড় এড়িয়ে খেলা দেখার কাজে পেরিস্কোপ ব্যবহার করা যায়। হ্যাঁ, তোমাদের সবার উত্তরই সঠিক। তাহলে এরকম করে আমরা নানান ক্ষেত্রে এই প্রতিফলনটা ব্যবহার করতে পারি এবং প্রতিফলন দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে সেগুলো ব্যবহার করতে পারি। ওকে, তারপর আমরা চলে যাই আমাদের গোলীয় দর্পণে। গোলীয় দর্পণ কেমন? আমরা যদি একটা গোলক পৃষ্ঠের কিছুটা অংশ কেটে নেই এবং তার এক পাশে পারা লাগাই, তাহলে এটাই একটা গোলীয় দর্পণ হয়ে যাবে। তাহলে এই দর্পণটা দেখো উত্তল অর্থাৎ ফোলানো পৃষ্ঠে পারা লাগানো। তাহলে অবতল দিকটা হচ্ছে এর প্রতিফলক পৃষ্ঠ। তাহলে অবতল দিক যেহেতু প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল দর্পণ। আবার যদি এরকম একটা মিরর আমরা নেই যে মিররের অবতল পৃষ্ঠে পারা লাগানো, তাহলে প্রতিফলক পৃষ্ঠ কোনটা? এই উত্তল পৃষ্ঠ। তাহলে এইটা হয়ে যাবে একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ এটা। এখন এই উত্তল দর্পণের সবচেয়ে গভীর অংশ যেটা, অবতল দর্পণের সবচেয়ে গভীর অংশ যেটা, কিংবা উত্তল দর্পণের সবচেয়ে উঁচু অংশ যেটা, এটা হচ্ছে দর্পণের মেরু বা পোল। আর এই দর্পণটা নিশ্চয়ই কোনো না কোনো একটা গোলকের অংশ ছিল, তাই না? তাহলে এই যে এটা যে গোলকের অংশ ছিল, সেই গোলকের যে কেন্দ্র, এইটাকে বলা হয় বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। তাহলে এটা হচ্ছে আমাদের মেরু বা পোল, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার।
এই মেরু বা পোল এবং সেন্টার অফ কার্ভেচারকে যদি আমরা একটা লাইন দিয়ে যোগ করে দেই, তাহলে এইটাকে বলা হয় এই দর্পণের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এই প্রধান অক্ষ, এটার বেলায় একইভাবে আমরা আঁকতে পারবো। তাহলে আমরা অবতল দর্পণের বেলায় আঁকলাম। এখন এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটাকে বলা যায় এই গোলকটার ব্যাসার্ধ। তাহলে এটাকে আমরা বলতে পারি বক্রতার ব্যাসার্ধ আর। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। এবারে আমরা যদি এই অবতল দর্পণে আলো ফেলি তাহলে কি হবে জানো? যদি আমরা প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এখানে ফেলি, তাহলে এরা প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যাবে। এই যে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে চলে যাবে, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস। এই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কি জিনিস? সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে যায়, ওই বিন্দুটাকে বলা হয় প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। তাহলে এটা হচ্ছে প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। তাহলে এই একই রকম ভাবে উত্তল দর্পণের বেলায়ও এরকম করেই হবে। তাহলে আমি উত্তল দর্পণে এই ছবিগুলো একটু পরে এঁকে দেখাবো, তার আগে এই জিনিসটা একটু বলে নিই। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আলোটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে সেটা কোন বিন্দু দিয়ে চলে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে। এই যে ফোকাস দিয়ে চলে যাবে, এবং এই ফোকাস বিন্দুটার সাথে এই বক্রতার ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে এই আয়নাটার উন্মেষ বা অ্যাপারচার যদি ছোট হয়, অর্থাৎ মোটামুটি আয়নাটা ধরা যাক ছোটখাটো, তাহলে এই যে বক্রতার ব্যাসার্ধ আর, সেটাকে ঠিক অর্ধেক করলেই পাওয়া যাবে ফোকাস দূরত্ব এফ। তাহলে এফ ইকুয়ালস আর বাই 2। এইটুকু দূরত্ব হচ্ছে আর, ঠিক তার অর্ধেক দূরত্বটা হচ্ছে এফ। এফ ইকুয়ালস আর বাই 2। তাহলে এই জিনিসটা এইভাবে কাজ করে। তাহলে এবারে আমরা এই অবতল দর্পণে রশ্মি চিত্র বা রে ডায়াগ্রাম আঁকার জন্য দুইটা নিয়ম শিখে নেই। সেটা হচ্ছে, ধরা যাক এই হলো আমার অবতল দর্পণ, এইটা মেরু, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর, এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি এই দর্পণে প্রতিফলিত হয় তবে সেটা ফোকাস দিয়ে যায়, ঠিক এই ফোকাস বিন্দু দিয়ে সে অতিক্রম করে চলে যাবে। আবার উল্টোটাও সত্যি, কেউ যদি ফোকাস দিয়ে আসে তাহলে প্রতিফলনের পর সে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। যেমন যদি কেউ ফোকাস দিয়ে আসে, ধরা যাক এই বরাবর কোন একটা আলো আসলো, তাহলে এই বরাবর কোন একটা আলো আসলে সে প্রতিফলিত হয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরাল বা প্যারালাল হয়ে সে চলে যাবে। এই হচ্ছে নিয়মটা। এই নিয়মটা কাজে লাগিয়ে আমরা বিস্তৃত বস্তুর বিম্ব আঁকতে পারি এই দর্পণের বেলায়। তাহলে চলো আমরা একটা বিম্ব এঁকেই ফেলি। প্রথমে আমরা এক কাজ করব, আমরা একটা অবতল দর্পণ নিব এবং এই হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব এফ, এই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর। আমরা করব কি, এখন একটা বস্তুকে এই আর আর এফ এর মাঝামাঝি কোনো একটা জায়গায় রাখবো। এই হচ্ছে আমাদের একটা বস্তু, ধরা যাক এই বস্তুটা এ বি। তাহলে বস্তুর এ বিন্দু থেকে যে আলোটা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে সেটা অবশ্যই ফোকাস দিয়ে চলে যাবে, চলে গেল। আর যে আলোটা এই যে ফোকাস দিয়ে যাচ্ছে সে প্রতিফলনের পর অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, তাহলে এইভাবে সে চলে যাবে। তাহলে এই বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, ওই এ বিন্দু থেকে আলো এসে প্রতিফলনের পর সত্যি সত্যি এখানে মিলিত হচ্ছে। তাহলে এই যে যে বিন্দুতে মিলিত হয় আসলেই সেটা হচ্ছে বাস্তব বিম্ব। আমি এতক্ষণে বাস্তব বিম্বটা দেখাচ্ছি, আর এর আগে আমরা সমতল দর্পণে পেয়েছিলাম অবাস্তব বিম্ব। তাহলে এটা তো এ বিন্দুর বিম্ব হলো, এ বিন্দুর বিম্বটাকে আমরা নাম দিলাম ধরো এ প্রাইম। এইবার এই তলা বি বিন্দুর বিম্ব কোথায় তৈরি হবে? দেখো এইটা থেকে তো এই বরাবর আলো আসে, তাহলে আবার এই বরাবরই চলে যাবে, অর্থাৎ এই লাইন বরাবরই হচ্ছে ওর বিম্ব তৈরি হবে। তাহলে আমরা এই লাইনের সাথে এটাকে জয়েন করে দিলেই এই বি প্রাইম পেয়ে যাব। বি প্রাইম হচ্ছে এটা। তাহলে এই যে বস্তুটা, আমি অন্য একটা কালি ব্যবহার করি, দেখো এই যে এ বি যে বস্তুটা, এই বস্তুর বিম্ব তৈরি হচ্ছে এ প্রাইম বি প্রাইম।
তাহলে দেখো তো এই এ প্রাইম বি প্রাইম যে বিম্বটা তৈরি হচ্ছে এর প্রকৃতিটা কেমন? বিম্বটা কি বস্তুর তুলনায় সোজা নাকি উল্টা? অবশ্যই উল্টা। আবার এই বস্তুর তুলনায় এটা কি ছোট নাকি বড়? দেখাই যাচ্ছে বড়। এই বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? এই বিম্বটা বাস্তব, কারণ এখানে আসলেই আলো এসে মিলিত হয়। এবারে আমি একটা কাজ করব, আমি এই একই বস্তুকে এই আয়নার সামনে ভিন্ন একটা জায়গায় রাখবো। আমি এখানে পাড়া দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে আমি এখানে এই বস্তুটাকে এই আয়নার সামনেই ভিন্ন একটা জায়গায় রাখবো এবং রেখে তোমাদের কাছে জিজ্ঞেস করব যে প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হবে। সেটা তোমরা একে খাতায় একে ঝটপট করে তারপর আমাকে উত্তরটা দিবে। তাহলে আমি প্রশ্নটা তোমাদের সামনে তুলে দিচ্ছি, তোমরা এটার উত্তর দিতে থাকো এবং সাথে সাথে আমিও করতে থাকি। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, এই হচ্ছে দর্পণের মেরু সাইড, এইটা হচ্ছে তার ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি। তাহলে এই দূরত্বটা হচ্ছে আর, তাহলে আমরা এখানে আর ই লিখি যে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর। এবারে আমরা বস্তুটাকে রাখলাম ফোকাসের ভিতরে, এই বস্তুটাকে আমরা রাখলাম হচ্ছে ফোকাসের ভিতরে, এই জায়গায় রাখলাম। তাহলে কি হবে? তাহলে কি হবে এটা একটু চিন্তা করে দেখো। তাহলে এটা তোমরা বের করতে থাকো এবং এখানে আমরা নতুন আরেকটা নিয়ম বলে দিই। সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মি আসে সেটা হচ্ছে একই বরাবর চলে যায়, বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মি আসে সেটা আবার একই বরাবর ফেরত যায়। তাহলে এই নিয়মটাও আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমরা আমাদের প্রথম নিয়মে যাই, যেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আসে সেটা কোন বিন্দু দিয়ে যায়? সেটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এইভাবে চলে যাবে, একটা রশ্মি এইভাবে চলে গেল। আর এইখান থেকে আমরা এক কাজ করি, বক্রতার কেন্দ্র বরাবর একটা লাইন টানলাম। তাহলে এইখান থেকে যে রশ্মিটা এই বরাবর যাবে সে আবার এই একই বরাবর ফেরত আসবে, এরকম করে এইভাবে ফেরত আসবে। তাহলে আরেকটা রশ্মি আমরা এইখানে পেলাম। তাহলে এটাকে যদি আমরা চোখ দিয়ে দেখতে যাই তাহলে কই দেখবো? দেখো রশ্মিটা এখানে ফাঁকা ফাঁকা আর এইখানে আস্তে আস্তে আরো কাটছে। তার মানে এটাকে যদি আমরা যথেষ্ট পরিমাণ পিছনের দিকে বাড়াই, এরকম করে এটাকে যথেষ্ট পরিমাণ পিছনের দিকে যদি আমরা বাড়াতে পারি তাহলে একসময় এসে রশ্মি দুইটা একে অপরের সাথে মিলিত হবে। তাহলে আমার কাছে মনে হবে যেন আলোটা এই বিন্দু থেকে আসে। তাহলে এটা যদি হচ্ছে এ বি হয় তাহলে এটা হবে এ প্রাইম বি প্রাইম। তাহলে যারা যারা একবার শুনে বুঝতে পারোনি তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বিন্দু থেকে যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আসে সেটা তো ফোকাস দিয়েই যাবে, এটাই তো আমাদের নিয়ম ছিল। আর নতুন আরেকটা নিয়ম জানলাম যে এখান থেকে বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ এই বিন্দু কেন্দ্রবিন্দু বরাবর যদি কোনো আলো আসে তাহলে সেটা আবার সেই একই বিন্দু দিয়ে চলে যায়। তাহলে এই লাইন বরাবর যে আলোটা আসলো সেটা আবার একই বিন্দু দিয়ে চলে যাবে, এদেরকে পিছনে বাড়ালে এই বিম্বটা তৈরি হয়। আলো কি সত্যি সত্যি এই পয়েন্ট থেকে কি নির্গত হয়? হয় না। তাহলে এই বিম্বের প্রকৃতি কেমন, বাস্তব নাকি অবাস্তব? তো আমি এখন কমেন্টে দেখি যে তোমরা কি বাস্তব লিখেছো নাকি অবাস্তব লিখেছো। যেমন আমি এইমাত্র দেখতে পাচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম, তুমি লিখেছো যে অবাস্তব হবে। হ্যাঁ অবাস্তব হবে। তারপর ফাতেমা বেগম লিখেছো অবাস্তব সোজা বিবর্ধিত। হ্যাঁ তোমার উত্তর সম্পূর্ণভাবে সঠিক। তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রনি লিখেছো যে দর্পণের পেছনে বর্ধিত অবাস্তব সোজা বিম্ব। একেবারে 100% কারেক্ট। তাহলে এই বিম্বের অবস্থান কোথায়? দর্পণের পেছনে। বিম্বের প্রকৃতি কেমন? অবাস্তব বা ভার্চুয়াল। এবং এই বিম্বটা কি সোজা না উল্টা? সোজা বা ইরেক্ট। এরপর এই বিম্বটা কি বর্ধিত নাকি খর্বিত? এটা ম্যাগনিফাইড অর্থাৎ ডিমিনিশড না, এটা ম্যাগনিফাইড একটা ইমেজ, বর্ধিত একটা বিম্ব। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমরা একটা ছোট্ট ফর্মুলা দেখে নিব, সেটা হচ্ছে মেরু থেকে বস্তুর যে দূরত্ব এটাকে বলা হয় ইউ। মেরু থেকে বস্তুর যে দূরত্ব এটাকে বলা হয় ইউ। আর এই মেরু থেকে এই যে বিম্বের যে দূরত্ব এটাকে বলা হয় ভি। তাহলে একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি। আর এই যে আমার ফোকাস, মেরু থেকে যে ফোকাস বিন্দুর দূরত্ব এটাকে তো আমরা আগেই বলেছি এফ। এই তিনটা জিনিস একটা সূত্র মেনে চলে, সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f, এই সূত্রটা মেনে চলে। তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এখান থেকে এই দূরত্বগুলো চাইলে বের করে ফেলতে পারি। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, আমরা এই ফর্মুলায় ধরে নিলাম
f ইকুয়ালস 5 এবং u বস্তুর দূরত্ব u ইকুয়ালস আমরা ধরে নিলাম 4। তাহলে আমাকে বের করতে হবে v কত, আমি জানতে চাই v কত। তাহলে আমি হিসাবটা এখানে চাইলে করে ফেলতে পারি। আমি লিখবো 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। আমাকে তো বের করতে হবে v কত, তাহলে আমি 1/v রেখে দিয়ে 1/f মাইনাস 1/u ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে f এর ভ্যালু কত, f এর ভ্যালু হচ্ছে 5 আর u এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 1/5 মাইনাস 1/4, তাহলে আমি যদি নিচে এখানে লসাগু নেই এখানে পাবো 20। তাহলে 4 মাইনাস 5 এটা আসবে, অর্থাৎ 1/20 মাইনাস 1/20 এটা চলে আসবে। তাহলে 1/v ইকুয়ালস মাইনাস 1/20। তাহলে এখান থেকে v এর মান কত আসলো, সুতরাং v ইকুয়ালস মাইনাস 20 আসলো। দেখো v এর ভ্যালুটা নেগেটিভ আসলো। v এর ভ্যালু নেগেটিভ আসা মানে হচ্ছে এই বিম্বটা অবাস্তব। যদি পজিটিভ আসতো তাহলে আমরা বুঝতাম বাস্তব। তাহলে এখানে তো অবাস্তব বিম্বই তৈরি হচ্ছে এবং আমাদের v ও তো নেগেটিভই আসলো, তার মানে হিসাবটা হচ্ছে ঠিক ছিল। তাহলে এরকম করে তুমি চাইলে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো, 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। আর এখানে আরো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে বিম্বের যে আকৃতি আর বস্তুর যে আকৃতি, এদের যে অনুপাত, এইটাকে বলা হয় বিবর্ধন, বা কত গুণ বড় করে দেখাচ্ছে সেই ইমেজটা, এই বস্তুটাকে কত গুণ বড় করে দেখাচ্ছে। তাহলে এই বিবর্ধনের কথায় আসি। আর এর মাঝে একটু বলে নেই, গোলীয় দর্পণ বা এই স্ফেরিক্যাল মিরর হয়তো তোমরা সবাই দেখোনি। যদি নাও দেখে থাকো তাহলে চকচকে চামচ, এরকম একটা চামচ, একটা চকচকে স্টিলের চামচ, এইটার যে ভিতরের পৃষ্ঠ, এই ভিতরের পৃষ্ঠটা কিন্তু একটা অবতল দর্পণ হিসেবে কাজ করে, অবতল দর্পণ। যদিও ঠিক ঠিক গোলীয় দর্পণ হয় না, এটা আসলে এলিপ্টিক্যাল হয়, বাট স্টিল এটা একটা অবতল দর্পণ। আর এটার যে এই পাশের পৃষ্ঠটা, ফোলানো পৃষ্ঠটা, সেটা অনেকটা একটা উত্তল দর্পণের মতো কাজ করে। তাহলে গোলীয় দর্পণ যারা দেখোনি বা যাদের হাতে নেই, তারা কিন্তু চাইলে একটা চামচ হাতে নিয়ে এই দর্পণের অংশটা পরীক্ষা করে চাইলে দেখতে পারো। তাহলে এটা হচ্ছে একটা দর্পণের মতো কাজ করে। তাহলে এবার আমরা বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এই টার্মটাতে আসি। তাহলে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলতে কি বোঝায়? আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি ইমরান হোসাইন ওই আগের অঙ্কটার উত্তর দিয়েছিলে -20, সত্যি। ওকে, তাহলে আমরা হচ্ছে বিবর্ধন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এই আইডিয়াটাতে একটু আসি। একটু আগে আমরা দেখেছিলাম যে বস্তুর একটা দৈর্ঘ্য থাকে, বিম্বের একটা দৈর্ঘ্য থাকে। তাহলে বিবর্ধন বা ম্যাগনিফিকেশনকে লেখা যায় -v/u। তাহলে -v/u হচ্ছে ওই বস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত তার সমান হয়। অর্থাৎ আমরা যদি পরম মান নেই তাহলে আমরা কি লিখতে পারবো? পরম মান নিলে আমরা দেখতে পাবো হচ্ছে v/u। m এর যদি শুধু মানটা আমরা চাই তাহলে আমরা জাস্ট v/u এর পরম মানটা নিব। এই একই অনুপাত মেনে চলবে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। তাহলে কোন একটা জায়গায় যদি বিম্বের দৈর্ঘ্য বড় হয় আর বস্তুর দৈর্ঘ্য ছোট হয়, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় বিম্বের দৈর্ঘ্য বড়, তাহলে আমরা বলবো ওই দর্পণটা ম্যাগনিফাই করে, অর্থাৎ বড় করে দেখায় জিনিসটাকে। যেমন একটু আগের অঙ্কে আমাদের ইউ এর ভ্যালু ছিল হচ্ছে 4 আর আমাদের ভি এর মান কত ছিল 20। তাহলে সেটা যদি আমরা এখানে বসাই, বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত তো এটা সমান, তাহলে এখানে কত আসে হিসাব করলে 20/4 ইকুয়ালস আসে 5। তার মানে একটু আগে আমরা যে ছবিটা এঁকেছিলাম সেখানে ওই বস্তুর তুলনায় বিম্বটা হচ্ছে 5 গুণ বড় ছিল। অর্থাৎ ওই অবতল দর্পণের সামনে ওই অবস্থানে আমরা যে বস্তুই রাখি না কেন তার বিম্বটা দেখা যাবে দর্পণের পিছনে আরো 5 গুণ বড় করে। তাহলে এই জিনিসটা ব্যবহার করে ছোটখাটো জিনিসকে বড় করে দেখা যায়। তো এইরকম একটা জিনিস দাঁতের ডাক্তাররা ব্যবহার করে থাকে। যখন তুমি দাঁতের ডাক্তারের কাছে যাও দেখবে ডাক্তার মুখের ভিতর দাঁত কি অবস্থায় আছে দেখার জন্য এইরকম একটা ছোট আয়না ব্যবহার করে। এইখানে যে আয়নাটা থাকে এই আয়নাটা একটা ছোট্ট অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে সেটা দাঁতের কাছাকাছি রাখে এমন ভাবে যাতে দাঁতটা
তোমার এই আয়নার ফোকাস দূরত্বের ভিতরে চলে আসে। তাহলে ডাক্তার এই আয়নার দিকে তাকালেই দাঁতটাকে একটু বড় করে দেখতে পায়, যেমন এখানে আমরা 5 গুণ বড় করে দেখতে পাচ্ছিলাম। তো ডাক্তার যখন তোমার দাঁতকে কয়েক গুণ বড় করে দেখতে পায়, তখন খুব সহজে তোমার দাঁতের কোথায় ক্যাভিটি বা কোথায় কি সমস্যা সেটা খুব সহজে ধরা পড়ে যায়। তাহলে এরকম ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়? বিভিন্ন ক্ষেত্রে, যেমন টর্চ লাইটের ভিতরে বাল্বটা যেখানে থাকে তার চারপাশ জুড়ে একটা অবতল দর্পণ থাকে, যাতে বাল্বের আলোটা এইখানে লেগে সবগুলো সামনের দিকে চলে যেতে পারে। তাহলে টর্চের সামনে খুব জোরালো উজ্জ্বল একটা আলো পাই, আলোগুলো পিছনের দিকে না গিয়ে এই দর্পণে ধাক্কা খেয়ে খেয়ে সব সামনের দিকে চলে আসে, তখন আমরা জোরালো উজ্জ্বল একটা আলো পাই টর্চ লাইট থেকে। তাহলে এরকম করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই প্রতিফলনগুলো কাজে লাগে। তাহলে আজকে এই প্রথম ক্লাসটাতে আমরা প্রতিফলন সম্পর্কে জানলাম। তাহলে আমরা কি কি জানলাম একটু আরেকবার মনে করিয়ে দেই। সেটা হচ্ছে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে এবং আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা ব্যবহার করে আমরা সমতল দর্পণে দেখেছিলাম যে সমতল দর্পণে কি হয়, সমতল দর্পণের সামনে একটা বস্তু রাখলে পিছনে তার একটা অবাস্তব বিম্ব তৈরি হয়। এবং আরো একটা কথা এখানে বলে দেই, সেটা হচ্ছে সমতল দর্পণে কিন্তু বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। পার্শ্ব পরিবর্তন বলতে কি বোঝায়? পার্শ্ব পরিবর্তন বলতে বোঝায় হচ্ছে ডান দিক হয়ে যায় বাম দিক, বাম দিক হয়ে যায় ডান দিক। যেমন আমি যদি এরকম এই ক এটাকে হচ্ছে আয়নার সামনে ধরি, তাহলে এটাকে আয়নার সামনে ধরলে আমি কিন্তু উল্টা করে দেখতে পাবো কটাকে। দেখো দেখা যাচ্ছে উল্টা হয়ে যাচ্ছে। তাহলে এই রকম ক্ষেত্রে অর্থাৎ এই ক এই বস্তুটা প্রতিসম ছিল না, তাই আমরা উল্টা যে হয়ে গেছে এটা বুঝতে পারছি। কিন্তু আমরা যদি অন্য একটা কিছু লিখি, ধরা যাক আমি অন্য আরেকটা বর্ণ এখানে যদি লিখি, ধরা যাক আমি লিখলাম এম, এম কিন্তু প্রতিসম। এম কে যদি আমি দর্পণে রেখে উল্টেও দেই, এই যে এরকম এম, তখনও কিন্তু সেটা এমই থেকে যাবে। অর্থাৎ কিছু কিছু বর্ণের বেলায় পার্শ্ব পরিবর্তন বা ল্যাচারাল ইনভার্সনটা বোঝা যায়, আর কিছু কিছু বর্ণের বেলায় বোঝা যায় না। তাহলে কোন কোন বর্ণের বেলায় বোঝা যায়, কোনটার বেলায় বোঝা যায় না, সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। যেমন আমি যদি বলি এস, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ডাব্লিউ, এদের বেলায় কোনটার বেলায় পার্শ্ব পরিবর্তন বোঝা যাবে আর কোনটার বেলায় বোঝা যাবে না, তুমি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো কোনটার বেলায় বোঝা যাবে। তাহলে এদের বেলায় কারো কারো বেলায় হচ্ছে পার্শ্ব পরিবর্তনটা বোঝা যাবে, কারো কারো বেলায় পার্শ্ব পরিবর্তনটা বোঝা যাবে না। তাহলে এরকম ভাবে প্রতিফলনের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই। তারপর আমরা দেখলাম হচ্ছে গোলীয় দর্পণ কিভাবে কাজ করে, এরপর আমরা দেখেছিলাম হচ্ছে পেরিস্কোপ কিভাবে কাজ করে, ক্যালাইডোস্কোপ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো। তাহলে এগুলো সবই ছিল আলোর প্রতিফলনের বিভিন্ন বিষয়াদি। তাহলে আমাদের প্রথম ক্লাসটার আমরা এখানেই ইতি টানবো। তো তোমরা এই ক্লাস করে কি কি বুঝেছো বা কেমন লেগেছে সেটা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো এই ক্লাসটা, বন্ধুরাও যাতে এটা দেখে উপকৃত হতে পারে। তাহলে আমি আবারও ফিরে আসব রাত 9টায় আলোর প্রতিসরণের উপর আরো একটি ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।